আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এর আগে অনেকবারই এই ব্যাপারটা রীতিমতো আলোচনা করেছি, রীতিমতো স্বীকার করে নিতে হবে যে লিওনেল মেসির কারণে আমরা ইন্টার মিয়ামি খেলা যতই দেখি না কেন, দিন শেষে এই দলটার কোয়ালিটি নেই এবং যোগ্যতার ঘাটতির কারণে তারা শেষ পর্যন্ত ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে একেবারে পরিষ্কার ব্যবধানে হারলো, নিজেদের ঘরের মাঠে লজ্জাস্কর একটা পরাজয় বরণ করে নিল। আমি কয়েকটি স্ক্রিনশটের মাধ্যমে ইন্টার মিয়ামির ভয়াবহ ডিফেন্স লাইন সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রথম ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে রেফারির সামনে একজন ভ্যানকুভারের প্লেয়ার রয়েছেন, তার সামনে পেছনে দুজন ইন্টার মিয়ামির প্লেয়ার রয়েছেন, যার মধ্যে একজন সার্জিও বুস্কেটস, একজন সামনের জন সম্ভবত রেডন্ডো। এই যে একেবারে রেফারি গায়ের সাথে লেগে থাকা এই প্লেয়ারটা, তার আগে পরে দুজন ইন্টার মিয়ামি প্লেয়ার আছেন এবং এই মুহূর্তে যে প্লেয়ারটার পায়ে বল আছে তার দিকে যদি তাকান, তিনি একটা ভালো পাস ক্রিয়েট করতে পারবেন যেটা থেকে আক্রমণ হতে পারে। শুধুমাত্র একটা পাসই যে রেফারির সামনে থাকে এই প্লেয়ারটাকে তিনি খোঁজার চেষ্টা করবেন। এখানে সার্জিও বুস্কেটসরা যে পজিশনে ছিলেন সেখান থেকে এই প্লেয়ারটারকে ট্র্যাক করতে পারেননি, তার কাছে আসা পাসটা তারা আটকাতে পারেননি। আমার কথা হচ্ছে তারা এখানে কি পজিশনে আছেন, তারা দুজন এই প্লেয়ারটার মাঝখানে থেকে আসলে যে মুভমেন্টটা করছেন, কী ভেবে সে মুভমেন্টটা করছেন। এখানে তো পাস একটাই আসতে পারে, কেন তারা আগে থেকে এ ব্যাপারটা বুঝতে পারলেন না? এমএলএসে খেলা একজন প্লেয়ারের ভবিষ্যৎ মুভমেন্টটা কী হবে, স্প্লিট অফ সেকেন্ডের পরে তিনি কোথায় মুভ করতে পারেন, এটা যদি বুস্কেটসের মতো প্লেয়ারও বুঝতে না পারেন তাহলে আসলে কোনো কিছু বলার থাকে না। এই গোলটার ক্ষেত্রে পরবর্তী ছবিতে যান, এখানে দেখবেন যে গোলকিপারের সামনে অন্তত দুজন ইন্টার মিয়ামি ডিফেন্ডার রয়েছেন, তার পেছনে আরও একজন রয়েছেন। এই তিনজন মিলে আসলে কাকে মার্ক করছেন একটু বলতে পারবেন? ওখানে ডিবক্সে প্লেয়ারটা ফাঁকে একটা স্পেস পেয়েছেন, সেখান থেকে গোল করে এসেছেন, অথচ তিনজন ডিফেন্ডার গোলকিপারের সামনে এমন একটা অবস্থানে আছেন, এর মধ্যে দুজন তো মনে হচ্ছে একেবারে গোলকিপারের গায়ের মধ্যে ঢুকে পড়বেন। ডিবক্সের মধ্যে আপনি ম্যান মার্কিংয়ে এত বড় রকমের ভুল কিভাবে করেন? একজন কোচ তাহলে ট্রেনিং গ্রাউন্ডে এই ডিফেন্ডারদেরকে আসলে কী শেখাতে চান, তাদের স্কিলগুলো কীভাবে বাড়ান, আসলে আমার মাথায় ধরে না। ডিবক্সের মধ্যে এতটুকু স্পেস, তিনজন মিলে রীতিমতো গোলকিপারের সামনে চলে আসা, বাকি প্লেয়ারদেরকে আনমার্ক রাখা, এটা শুধুমাত্র ইন্টার মিয়ামির ডিফেন্সের ক্ষেত্রে পসিবল। এর আগে এমএলএসের অনেকগুলো দলের ডিফেন্ডিং দেখেছি, এই টাইপের ভুল পজিশনিং এক ম্যাচে সত্যিকার অর্থে কবে দেখেছি মনে পড়ছে না। এর পরবর্তী ছবিটাতে চলে যান, সেখানে দ্বিতীয় গোলের ক্রিয়েটিং মোমেন্টটা চলে আসবে। একেবারে উপরের দিকে তাকালে রাইট ব্যাক পজিশনে মার্সেলো ওয়েগান্ট অনেকটুকু আউট অফ পজিশন ছিলেন, অহেতুক উপরে উঠে এসেছেন এবং তিনি যে উপরে উঠে এসেছেন সেটা সুযোগ নিয়ে একটা লম্বা এরিয়াল বল তার ওই রাইট ব্যাক পজিশনের পেছনের স্পেসটাতেই কিন্তু পাঠানো হয়েছিল এবং দৌড়ে পারেননি। মার্সেলো ওয়েগান নিজে যে কতভাবে অপমানিত হয়েছেন একজন রাইট ব্যাকের জন্য, এটা রীতিমতো একটা ক্লিয়ার কাট অপমান। এটা কি মার্সেলো ওয়েগান ম্যাচের পরে বুঝতে পারবেন? তিনি উপরে উঠে আসার পরে তার ওই স্পেসটুকু ইউজ করে একজন প্লেয়ার পেসে বিট করে ইন্টার মিয়ামির ডিফেন্সটাকে একেবারে ওয়াইড ওপেন করে ফেললো। এবং এই দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যে আলতো শোটে গোল হয়েছে, এখানে গোলকিপার উস্তারিকে আরেকটু বেটার পজিশনিং, আরেকটু বেটার এফোর্ট দেখাতে পারতেন না? সেটাও আমার কাছে রহস্যজনক বলে একটা ব্যাপার মনে হয়। এরপর তৃতীয় গোলটার ক্ষেত্রে ডিবক্সের মধ্যে সার্জিও বুস্কেটস স্প্লিট অফ সেকেন্ডের ডিসিশন মেকিংয়ে ভুল করেছেন। বলটা তিনি ক্লিয়ার করবেন নাকি ক্লিয়ার করতে গেলে ফাউল করে ফেলবেন, এই ভয়ে ক্লিয়ারটা করতে পারেননি, যেখান থেকে গোলটা এসেছে। সার্জিও বুস্কেটসের মতো প্লেয়ারও, এমন ডিফেন্সিভ কোয়ালিটির এত অভিজ্ঞ প্লেয়ারও যখন ডিবক্সের মধ্যে বলটাকে টাচ করবো নাকি ছেড়ে দেবো এটাতে সেকেন্ডের ভুল করে ফেলেন, স্প্লিট অফ সেকেন্ডের মিস্টেক করে ফেলেন, তখন আসলেই কিছু বলার থাকে না। এটা একটা হরিফিক ডিফেন্ডিং এবং এত কিছু বলার পরে আমি বলবো হাবিয়ার মাসচানোর ক্ষেত্রে, এর আগের ভিডিওতে বলেছি, আপনারা কমেন্ট বক্সে বলেছেন, যখনই তিনি কোনো একটা দলের দায়িত্ব নিয়েছেন, তিনি ওই দলটাতে যখনই কার্যক্রম শুরু করেছেন, নিজে একজন ডিফেন্সিভ প্লেয়ার, বেস্ট ডিফেন্সিভ প্লেয়ার হওয়ার পরেও সে দলটার ডিফেন্স ওভারঅল বড় ম্যাচে আরও খারাপ করেছে। এটা প্রথাগতভাবে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে দেখা গিয়েছে। যে দলেই দায়িত্ব নেন, ডিফেন্স সামলাতেই তাকে এতটাই মাথা নষ্ট করতে হয় যে ফাইনাল থার্ডে তখন আর খুব একটা বেশি কনসেন্ট্রেশন আসে না, যেটা নিজেদের ঘরের মাঠে লিওনেল মেসি মাত্র 61 বা 61 বার বলটা টাচ করলেন। ক্লিয়ার কাটভাবে এটা প্রমাণিত হয় যে ম্যাচে লিওনেল মেসির 90 বারের উপরে বল টাচটা অন্তত করা উচিত ছিল। লিও মেসি তাও প্রথম গোলটা সেট করে দিয়েছেন, যেখানে সার্জিও বুস্কেটসের পাস থেকে আলবা গোল করেছেন। পরবর্তীতে লিওনেল মেসির একাধিক শটও কিন্তু শেষ পর্যন্ত পোস্টে থাকেনি, ক্লিয়ার কাটভাবে তার নিজের দিন ছিল না। লুইস সুয়ারেজ একাধিক হাফ চান্স পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি। বেটার ফর্মের, সেরা ফর্মের লুইস সুয়ারেজ এখনও অনেক দূরের চিন্তা এই সিজনে। শুধুমাত্র তাদিও আইয়েনদের একটা শট দেখলাম, রীতিমতো পোস্ট কাঁপিয়ে গেল, এছাড়া খুব একটা বেশি পজিটিভ মুভমেন্ট দেখা যায়নি। কখনো মনে হচ্ছিল না যে ইন্টার মিয়ামি আসলে খেলায় ফিরতে পারে। তাই ওভারঅল কোয়ালিটি, কোচের ব্যর্থতা, দলগুলো রীতিমতো হোমওয়ার্ক করে এসে বারবার ডিফেন্স ভাঙা এবং ডিফেন্সিভ প্লেয়ারদের বা ওভারঅল স্কোয়াডের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্যর্থতার জায়গা, সব মিলিয়ে ইন্টার মিয়ামির অবস্থা খারাপ।
লিও মেসির অভিব্যক্তিতে চরম রকমের হতাশা ছিল, সামনে হতাশাটা আরও বাড়তে পারবে। এটা কিন্তু লিও মেসির ক্যারিয়ারের জন্য একটা অ্যালার্মিং সাইন। আমি নিকট ভবিষ্যতে দেখছি না যে এ কোচের অধীনে কিংবা এ প্লেয়ারদের অধীনে ইন্টার মায়ামি ভালো কোনো কিছু করতে পারে। আপনি ডিয়েগো গোমেজ, মাতিয়াস রোয়াসের মতো প্লেয়ারকে শেষ পর্যন্ত হাতছাড়া করেছেন। মিডফিল্ডে কী প্রোফাইল এনেছেন, ডিফেন্সে কী প্রোফাইল এনেছেন, সেটা নিয়েও অনেক প্রশ্ন করার সুযোগ আছে। কমার্শিয়ালি ইন্টার মায়ামি মাঠের বাইরে যতটা সাকসেস দেখছে, যতটা টাকা করে দেখছে, মাঠের ফুটবলে ঠিক ততটাই কিন্তু ব্যর্থ হচ্ছে। এটা সবচেয়ে বড় সত্য ব্যাপার। ধন্যবাদ সবাইকে।